আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের ভূ রাজনীতির সুখবর নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা তো একটা খুব অন্ধকারের মধ্যে ভাসছি, বিশেষ করে সরাসরি এখানে মার্কিন সাম্রাজ্যবাদী থাবার কারণে। বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আপনি যদি গত 1 বছরের চিত্র দেখেন, বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কটা সুবিধাজনক সম্পর্ক নয়। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে, বিশেষ করে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এই মুহূর্তে সেক্রেটারি অফ স্টেট এই মুহূর্তে 4 দিনের সফরে ভারতে অবস্থান করছেন। ইতিমধ্যে গতকাল শনিবার গেছে, আজকে রোববার, আগামীকাল সোমবার, মঙ্গলবার পর্যন্ত তিনি দিল্লিতে আছেন। এই সফরের ফলে আসলে কি হবে? এই সফরের ফলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন হবে, আর কি ঘটবে? চীনকে রুখতে ভারতের শরণাপন্ন কি আমেরিকা? এবং মোদী জয়শঙ্করের সঙ্গে রুবিওর বৈঠক এবং এর সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িয়ে আছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক ভালো মানে বাংলাদেশে সরাসরি মার্কিন আগ্রাসন থেকে খানিকটা রক্ষা পাবে বলে, এবং বাংলাদেশে ভারত বিরোধী কোনো, ভারতের স্বার্থের বিরোধী কোনো কাজ করে এমন কোনো সরকারেরও টিকে থাকা কঠিন হবে। আমাদের মনে হচ্ছে যে গত 1 বছরের টানাপোড়েন পরবর্তী সময়ে মার্কো রুবিওর এই সফরের ফলে যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক ভালো হতে যাচ্ছে। কেন মনে হচ্ছে? গতকাল মার্কো রুবিও শনিবার কলকাতা হয়ে ভারতে প্রবেশ করেন এবং কলকাতায় 2টো কর্মসূচি সেরে দিল্লিতে চলে যান এবং দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি হাই ভোল্টেজ বৈঠক করেন এবং মোদীকে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র ইমিডিয়েট খুব শীঘ্রই সফরের একটা আমন্ত্রণ জানান। খুব শীঘ্রই হয়তো নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেও যেতে পারেন, অবাক হবার কিছু থাকবে না। সেই সফরটা পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতে পারে। এর মধ্যে এদিকে চীন, রাশিয়া, ডোনাল্ড ট্রাম্প চীন সফর করে গেছেন, আবার ভ্লাদিমির পুতিন চীন সফরে এসছেন। এখানে নানা রকম সমীকরণ চলছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতে আসছে, আবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যদি ইমিডিয়েট ভারত সফরে আসেন, তাহলেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। আমরা যেটি সবচেয়ে বড় প্রশ্ন, যে যুক্তরাষ্ট্র চারিদিকে ঘুরে ফিরে এক প্রকার পরাজিত, ইরান যুদ্ধ থেকেও পরাজিত হয়ে পিছু হটছে বলে মনে হচ্ছে। চারিদিক ঘুরে ফিরে যখন কোনো উপায় হচ্ছে না, তখন এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকে পৃথিবীতে চীনের কর্তৃত্ব বা প্রভাব খর্ব করতে যুক্তরাষ্ট্র মনে হয় যেন ভারতের শরণাপন্ন হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে যেন ঘটে চলেছে এক বিরাট রদ বদল। চীনা আগ্রাসনে সিঁদুরের মেঘ দেখছে খোদ ওয়াশিংটন। আর এই ড্রাগন ভীতি থেকেই ভারতের সঙ্গে সম্পর্ককে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে যেতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে মিলিত হলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। আর এই বৈঠক থেকেই বেইজিংকে এক অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস। আমরা বুঝতে চেষ্টা করতে চাই কিভাবে আমেরিকা ভারতকে নিজের পাশে টানছে। যুক্তরাষ্ট্র যদি চীনের ভয়ে ভারতের কাছে আশ্রয় নিয়ে থাকে, তবে কি বাংলাদেশ মার্কিন আগ্রাসন বা চাপ থেকে মুক্তি পাবে? এই আলাপটাও আমরা করতে চাই। আসুন শুরুতেই নজর দেওয়া যাক মার্কিন বিদেশ সচিবের সেই বিস্ফোরক ও কূটনৈতিক অত্যন্ত ওজনদার বক্তব্যের দিকে। আজ 24শে মে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, আমেরিকা ভারত শুধু বন্ধু নয়, দুই দেশ কৌশলগত অংশীদারও। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু গভীরভাবে ভাবুন, রুবিও এখানে বন্ধু এবং কৌশলগত অংশীদার বা
স্ট্র্যাটেজিক পার্টনার শব্দ দুটির মধ্যে একটি বড় পার্থক্য করে দিয়েছেন। তিনি নিজেই ব্যাখ্যা করেছেন, আমরা বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি, কিন্তু কৌশলগত অংশীদারত্ব একটি ভিন্ন বিষয়। এর অর্থ কি? এর অর্থ হলো বিশ্বের বহু দেশের সঙ্গে আমেরিকার সাধারণ বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক বা বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু ভারতের অবস্থান ওয়াশিংটনের কাছে তার চেয়ে অনেক উপরে। কৌশলগত অংশীদারত্বের মানে হলো সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং ভূ রাজনৈতিক সংকটে দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। রুবিও আরো যোগ করেন, আমরা বিশ্বের বড় গণতন্ত্রগুলির মধ্যে অন্যতম। আমাদের এত বেশি অভিন্ন স্বার্থ রয়েছে, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়াটাই সবচেয়ে যৌক্তিক। অর্থাৎ দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং এশিয়া মহাদেশে চীনের আধিপত্য ঠেকানোর যে অভিন্ন স্বার্থ, সেটাই এখন এই দুই মহাশক্তিকে এক সুতায় বেঁধেছে। তো হঠাৎ কেন ভারতের প্রতি আমেরিকার এই অগাধ প্রেম? কেনই বা চীনা আগ্রাসনে সিঁদুরের মেঘ দেখছে ওয়াশিংটন? ড্রাগন ভীতিতে শনিবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মেগা বৈঠকে বসেন বিদেশ সচিব মার্কো রুবিও। আমি শুরুতেই বলছিলাম, আর সেই বৈঠকে তিনি শান দিয়েছেন কোয়াড অস্ত্রে। আপনারা জানেন, কোয়াড হলো আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া একটি চতুর্মুখী জোট, যার মূল লক্ষ্যই হলো ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাদাগিরি বন্ধ করা। শনিবার মোদীর সঙ্গে কোয়াডকে শক্তিশালী করার বার্তা দেবার পরপরই রবিবারই দিল্লিতে তিনি বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। কূটনৈতিক মহলের একাংশের মতে রুবিওর এই বার্তার নেপথ্যে রয়েছে বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাব, যা এখন আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান প্রণালী, প্রতিটি ক্ষেত্রেই বেইজিং এর অগ্রাসী অবস্থান এখন আমেরিকার প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার উপর ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের নৌ ও সামরিক উপস্থিতি রকেটের গতিতে বাড়ছে। ঠিক এই কারণেই ওয়াশিংটন আজ সিঁদুরের মেঘ বা বড় বিপদের আভাস দেখছে। এই সংকটজনক পরিস্থিতিতে ভারতকে নিজের পাশে টেনে চীনকে বিশেষ বার্তা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে আমেরিকা। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। কারণ ভারত শুধু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশই নয়, বরং এই মুহূর্তে বিশ্বের অন্যতম দ্রুত উত্থানশীল অর্থনৈতিক ও সামরিক শক্তি। অন্যদিকে গত কয়েক বছরে লাদাখ ও ডোকলাম সীমান্ত ভারত চীন সম্পর্কে যে চরম টানাপোড়েন তৈরি হয়েছে, তা আমেরিকার কৌশলগত চিন্তা ভাবনাকে এক নতুন ও সুবিধাজনক মাত্রা দিয়েছে। আমেরিকা জানে চীনের বিরুদ্ধে ভারতকে ঢাল হিসেবে ব্যবহার করার এটাই সুবর্ণ সুযোগ। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিলিয়ন ডলারের প্রশ্নে। যুক্তরাষ্ট্র যদি ভারতের কাছে এক প্রকার আশ্রয় বা কৌশলগত সাহায্য নিয়ে থাকে, তবে কি বাংলাদেশ মার্কিন আগ্রাসন বা রাজনৈতিক চাপ থেকে মুক্তি পাবে? ভূ রাজনৈতিক সমীকরণ এবং বর্তমান কূটনৈতিক বাস্তবতার আলোকে এই প্রশ্নটির উত্তর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর উত্তরটি লুকিয়ে আছে হ্যাঁ বা না এর এক জটিল ভারসাম্যের মধ্যে। আসুন সহজ ভাষায় আমরা একটু বুঝতে চেষ্টা করি। আমেরিকা যদি চীনের আগ্রাসন রুখতে ভারতের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে, তবে দক্ষিণ এশিয়ায় যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াশিংটনকে নয়াদিল্লির মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিগত দিনেও দেখা গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা ভূ রাজনৈতিক অবস্থান নিয়ে ওয়াশিংটন যখনই অতিরিক্ত চাপ সৃষ্টির চেষ্টা করেছে, ভারত সেখানে নিজের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। ভারত কখনোই চাইবে না তার প্রতিবেশী বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করে। ফলে আমেরিকার কাছে ভারতের গুরুত্ব যত বাড়বে, ভারতের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের ওপর আমেরিকার সরাসরি রাজনৈতিক আগ্রাসন বা অতিরিক্ত চাপ প্রয়োগের প্রবণতা অনেকটাই কমে আসবে। এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। তবে মুদ্রার উল্টো পিঠও আমাদের দেখতে হবে। যুক্তরাষ্ট্র ভারতের কাছে আসছে চীনের প্রভাব কমাতে, আর বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এবং চীনা বিনিয়োগের একটি বড় ক্ষেত্র। তাই আমেরিকা ভারতকে পাশে নিয়ে যখন এই অঞ্চলে চীন বিরোধী তৎপরতা বাড়াবে, তখন বাংলাদেশের উপর ওয়াশিংটনের নজরদারি আরো তীব্র হতে পারে। আমেরিকা চাইবে বাংলাদেশ যেন কোনোভাবেই চীনের সামরিক বা কৌশলগত বলে পুরোপুরি ঢুকে না পড়ে। এক্ষেত্রে বাংলাদেশ যদি চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ে, তবে মার্কিন প্রশাসন বেইজিংকে রুখতে বাংলাদেশের উপর অর্থনৈতিক বা কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। আলাপের এই অংশ শেষে যদি আমি এক কথায় বলি, আমেরিকা ভারতের কাছে আশ্রয় বা কৌশলগত জোট গড়ার কারণে বাংলাদেশ মার্কিন সরাসরি আগ্রাসন বা একতরফা চাপ থেকে অনেকটাই সুরক্ষা পাবে, কারণ ভারত এখানে বাফার হিসেবে কাজ করবে। তবে বাংলাদেশ যতদিন চীনের সঙ্গে সামরিক বা কৌশলগত ভারসাম্য বজায় রেখে চলবে, ততদিনই এই মুক্তি বজায় থাকবে। সুতরাং দর্শক, ওয়াশিংটন ও দিল্লির এই নয়া রসায়ন শুধুমাত্র ভারত চীনের সীমান্তেই সীমাবদ্ধ নয়, এর ঢেউ আশ্রয় পড়ছে বঙ্গোপসাগর তথা সমগ্র দক্ষিণ এশিয়ায়। মার্কো রুবিও এবং জয়শঙ্করের এই বৈঠক প্রমাণ করে দিল যে আগামী দিনে এশিয়ার রাজনীতিতে ভারতের হাত কতটা শক্ত করতে চলেছে আমেরিকা। আরেকটু শক্ত হবার আভাস আমরা পাবো ইমিডিয়েট, যদি সেটা 7 দিন 10 দিন নয়, 1-2 মাসের মধ্যে যদি নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান, কিংবা ডোনাল্ড ট্রাম্প যদি চীনে যেভাবে উড়ে এসছেন সেভাবে যদি উড়ে আসেন, তাহলে কিন্তু ঘটনাটা অন্যরকম হবে। আমেরিকার এই কৌশলগত অংশীদারত্বের বার্তা কি সত্যিই চীনকে ব্যাকফুটে ঠেলে দিতে পারবে? আর ভারতের এই নতুন শক্তির উত্থানে বাংলাদেশের অবস্থান কেমন হওয়া উচিত, এখন সেগুলোই দেখার বিষয়। দেখতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে সফর চলছে, সফর পরবর্তী ঘটনাগুলো কি হয়, ঘটনাগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে সামনের দিনগুলোতে কি ঘটছে। আমরা সত্যিকার অর্থে এই অঞ্চলের ভূ রাজনীতি একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, বিশ্ব রাজনীতি একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, আর বাংলাদেশ তো শ্বাসরুদ্ধকর অবস্থায় যাচ্ছি। এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেতে হলে ভারত যুক্তরাষ্ট্র এক হতে হবে। আমরা সেই অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান, দেখার বিষয় যে কবে এই অপেক্ষার অবসান ঘটে। আমরা যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এলেন, তখন কলকাতা পর্যন্ত তিনি এলেন বটে, কিন্তু তিনি বাংলাদেশ আর গেলেন না। কারণ মনে করে দেখেন, 2025-এর শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী যখন ওয়াশিংটন সফর করলেন এবং তাদের যৌথ সংবাদ সম্মেলনে একজন যখন বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে, প্রেসিডেন্ট ট্রাম্প তো স্পষ্টতই বলে দিয়েছিলেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদীর ওপরেই ছেড়ে দিতে চান। বাংলাদেশ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটা বাণিজ্য চুক্তি করেছে, যেই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ভয়াবহভাবে লঙ্ঘিত হলেও যেই রাজনৈতিক পক্ষগুলো এখন ক্ষমতার কেন্দ্রে আছে, তাদের ক্ষমতায় আসবার পেছনে এই চুক্তিটা মেনে নেওয়া একটা বড় ভূমিকা রেখেছে বলে বাংলাদেশে বিভিন্ন মহলেই আলোচনা চলছে। তখন বাংলাদেশের নতুন সরকার, তারেক রহমান সরকার, যে একরকম পাকিস্তানের দিকে ঘেঁষে থাকার যে ইউনূস সরকারের নীতি কিংবা চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখবার যে ধারাটা ইউনূস সরকারের আমলে বিশেষভাবে শুরু হয়েছিল, সেই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত সন্তুষ্ট রাখতে পারবে কিনা সেসব নিয়েও নানা রকম আলোচনা চলছে। ভারতের সঙ্গে তারেক রহমানের সরকারের সম্পর্কটাও যখন কিছুতেই উষ্ণ হয়ে উঠতে পারছে না, তখন এ প্রশ্নও যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমান সরকারের এই চীন ঘেঁষা নীতি কেমন ভাবে দেখবেন। কারণ তারা তো বলেই রেখেছিলেন যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা যে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হবে, মানে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখে না, দেখবে না, তাই চীন থেকে সরে আসতে হবে। সেটা নতুন সরকারকে বোঝানোই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য, এবং সেটা বলে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনকে তো পাঠিয়েই রেখেছিলেন নির্বাচনের আগেই ট্রাম্প প্রশাসন।
কাজেই এ অবস্থায় ভারতের কাছ থেকে দূরে সরে আসা, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা, সে বিষয়গুলো বাংলাদেশকে কোনো বাড়তি সুবিধা দেয় কিনা সেটা নিয়েও আলোচনা চলছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা আবার ভীষণ উষ্ণ হয়ে উঠেছে। একে তো ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি একটা পক্ষপাত আছেই প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি বারবার তাকে প্রিয় ফিল্ড মার্শাল বলে অভিহিত করেন। সেই আসিম মুনির নাকি বাংলাদেশ সফরে চলে আসতে পারেন। আর অন্যদিকে এই আসিম মুনির এবং তার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারাই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা মধ্যস্থতা করতে, ইরান যুদ্ধ থামাতে একটা মধ্যস্থকের মূল ভূমিকা নিয়েছেন এবং তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের মধ্যকার সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে উঠেছে। এর ফলে ভারতের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা আবার দূরে চলে যাচ্ছে কিনা। প্রেসিডেন্ট ট্রাম্প এই ইরান সংকটের মধ্যে আবারও চীনের সঙ্গে একটা বন্ধুত্বের চেষ্টা করেছেন। আর অন্যদিকে ভারত, রাশিয়া, চীন তারা মিলে আবার এই ইরান সংকটে নিজেদেরকে এক রকমের জোটবদ্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা মার্কিন যুক্তরাষ্ট্রের একক শক্তি প্রতিহত করতে কোনো বিশেষ একটা শক্তি গঠন করে ফেলে কিনা সেসব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্বস্তি তৈরি হয়েছে। এ অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্ক চাঙা করতে, উষ্ণ করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এ খবরে সয়লাভ যে পাকিস্তান চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মাখামাখিতে ভারত এক রকমের অস্বস্তিতে পড়ায়, ভারতকে এক রকমের একটা নিশ্চয়তা দিতে, ভারতের সঙ্গে বন্ধুত্বটা যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে এবং ভারত যে যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সেই প্রতিশ্রুতি, সেই অবস্থান আবারও স্পষ্ট করে জানাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত ছুটে গেছেন। এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত এসে আসলে বারবার এই কথাটাই বলছেন, যখনই সুযোগ পাচ্ছেন তিনি জানিয়ে দিচ্ছেন যে এই অঞ্চলের যে নিরাপত্তা কৌশল, মানে নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীকে যেভাবে ভাগ করে তাতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পড়েছে ভারত এবং বাংলাদেশ, এই দুদেশই। সেই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র যে সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু বলে ভারতকেই মনে করে, সে কথাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে যেমন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঠিক তেমনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেই একই কথা বলেছেন যে এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায়, এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপরেই সবচেয়ে বেশি ভরসা করে। এবং এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে শুধুমাত্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই ভারত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার তাই নয়, পুরো পৃথিবীতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হচ্ছে ভারত। এবং সেক্ষেত্রে যেসব বিষয় নিয়ে বিশেষভাবে আলাপ করা হয়েছে বলে বৈঠক পরবর্তীতে দুদেশের তরফে জানানো হয়েছে, তার মধ্যে মার্কো রুবিও বলেছেন যে সন্ত্রাসবাদ মোকাবেলায় যেই সন্ত্রাসবাদের শিকার হয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারত দুটো দেশই, সেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বৈশ্বিক টেরোরিস্ট নেটওয়ার্ক, সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য সেক্ষেত্রে একটা স্ট্রং কাউন্টার টেরোরিজম অ্যালায়েন্সের বিষয়ে, মানে সন্ত্রাসবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্যের ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রের মৈত্রী তাদের কাছে, ওয়াশিংটনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টেরোরিজমের বিষয়টিতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় শত্রু কিন্তু মনে করে পাকিস্তানকে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন পল কাপুর, ভারতীয় বংশোদ্ভূত, এই
এই একাডেমিক মার্কিন যুক্তরাষ্ট্রে দশকের পর দশক ধরে গবেষণা করেছেন। তার গবেষণার মূল বিষয় হচ্ছে কি করে পাকিস্তান দেশে দেশে জিহাদের নামে সন্ত্রাসবাদ রপ্তানি করে। এবং এই পল কাপুরও কিন্তু কিছুদিন আগে ভারত সফরে এসে, যেই সফরের পর তিনি বাংলাদেশেও এসেছিলেন, সেই সফরে এসে বাংলাদেশ এবং ভারত দুখানেই পরিষ্কার করেছেন যে সন্ত্রাসবাদ মোকাবেলায় এ অঞ্চলে তাদের সবচেয়ে বড় বন্ধু ভারত, এবং বাংলাদেশ এবং ভারত দুদেশকেই সন্ত্রাসবাদের ঝুঁকি থেকে মুক্ত রাখতে বদ্ধপরিকর মার্কিন যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে বাংলাদেশের এই যে পাকিস্তানের সঙ্গে অতি ঘনিষ্ঠতা, চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠতার পাশাপাশি সেটাকে যে ট্রাম্প প্রশাসন একটা ঝুঁকির কারণ হিসেবে দেখবেন, এবং বাংলাদেশে ইসলামী চরমপন্থার ব্যাপক বিকাশকে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখবে না, সেটা ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার পর থেকেই কিন্তু পরিষ্কার হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় নেবার পরপরই তার তখনকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড, যিনি সদ্য পদত্যাগ করতে চেয়েছেন, সেই তুলসি গ্যাবার্ড ভারতে গিয়ে কিন্তু বলে এসেছিলেন যে বাংলাদেশে তারা একটা ইসলামী খিলাফতের প্রতিষ্ঠার চেষ্টা দেখতে পাচ্ছেন এবং সেটাকে তারা এই অঞ্চলের জন্য বিপজ্জনক বলে মনে করেন। মার্কো রুবিও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের পর দিল্লিতে মার্কিন দূতাবাসে এক অনুষ্ঠানে এই কথাটা বলেছেন যে ট্রাম্প আর মোদির মধ্যে যে স্পেশাল বন্ড, মানে যে বিশেষ ব্যক্তিগত সম্পর্ক আছে, সেটা এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও সবসময় একটা বড় ভূমিকা রাখে। এবং এই সম্পর্কটা গড়ে উঠেছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম দফার প্রথম ভারত সফরের সময়। ভারত এখন প্রেসিডেন্ট ট্রাম্পের আরেকটা সফর চাইছে, কোয়াডের, মানে যেই একটি জোট তারা এই অঞ্চলে চীনের প্রভাব কমিয়ে আনতে গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের সমন্বয়ে, সেই জোটের শীর্ষ সম্মেলনে চাইছে প্রেসিডেন্ট ট্রাম্প এসে যোগ দিন। এই দফায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এসে সেই জোটটির প্রতি আবারও তাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করে তার সফরের শেষ দিনে কোয়াডের, মানে জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটা বৈঠকে বসবেন। সেটা থেকেও পরিষ্কার যে ভারত এই অঞ্চলে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে এ দফায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই হঠাৎ সম্পর্ক চাঙা করার জরুরি সফরের সবচেয়ে একটা তাৎপর্যপূর্ণ অংশ ছিল যে তিনি তার সফরটি শুরু করেছিলেন কলকাতা সফরের মাধ্যমে। মানে 14 বছরের পর প্রথমবারের মতো কোনো দায়িত্বে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো কলকাতা সফর করলেন। কলকাতায় এমন একটা সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যাওয়ার সিদ্ধান্ত নিলেন, ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি লিখছে যে কূটনৈতিক সফরের কোনো সফরসূচি বা সফরের স্থান তো আসলে ব্যাপক হিসাব নিকাশ এবং দুই দেশের মধ্যকার ব্যাপক আলোচনা পর্যালোচনা ছাড়া কখনোই চূড়ান্ত হয় না। এমন একটা সময়ে মার্কো রুবিও গিয়ে কলকাতা দিয়ে তার সফর শুরু করলেন যখন ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি বিরাট জয় পেয়ে সরকার গঠন করেছে এবং রাজ্য সরকারের এই পরিবর্তনকে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দিয়ে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে পশ্চিমবঙ্গ বিজয়ে অভিনন্দন জানিয়ে চিঠিও লিখেছিলেন। এমন একটা সময়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কলকাতা দিয়ে ভারত সফর শুরু করা, যার প্রধান উদ্দেশ্য বলা হচ্ছে যদিও যে তিনি যেহেতু ক্যাথলিক, কাজেই মাদার তেরেসার শিশুদের আশ্রমটি পরিদর্শনী সস্ত্রীক কলকাতা যাওয়ার প্রধান লক্ষ্য ছিল মার্কো রুবিওর। তবে ভারতীয় সংবাদ মাধ্যম এটাও মনে করাচ্ছে যে একদিকে যেমন বিজেপি সরকার সেটা মনে করাতে চাইছে যে পশ্চিমবঙ্গ বাণিজ্য এবং বিনিয়োগের জন্য সম্পূর্ণত প্রস্তুত হয়ে উঠেছে এবং বিজেপি এক ধরনের রাজনৈতিক ধন্যবাদ পশ্চিমবঙ্গবাসীকে দিতে চেয়েছে, এরকম একটা হাই প্রোফাইল সফর সেখানে আয়োজনের মাধ্যমে। অন্যদিকে
এনডিটিভি মনে করাচ্ছে যে সেই 2012 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কলকাতা সফর করেছিলেন এবং কলকাতা গিয়ে তিনি বলেছিলেন যে এই অঞ্চলটা শুধুমাত্র কলকাতা সফর করলেই সফর শেষ হয় না, এবং সেই কারণেই তিনি তখন বাংলাদেশও সফর করেছিলেন এবং হিলারি ক্লিন্টন তখন কলকাতায় বসে বলেছিলেন যে তার অনেক দিনের লক্ষ্য ছিল বাংলাদেশও সফর করা। সেই কথাটা মনে করিয়ে এনডিটিভি বলছে যে সে সময় বাংলাদেশও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কূটনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু এখন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এলেন তখন কলকাতা পর্যন্ত তিনি এলেন বটে, কিন্তু তিনি বাংলাদেশ আর গেলেন না। কারণ মনে করে দেখেন 2025-এর শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী যখন ওয়াশিংটন সফর করলেন এবং তাদের যৌথ সংবাদ সম্মেলনে একজন যখন বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে, প্রেসিডেন্ট ট্রাম্প তো স্পষ্টতই বলে দিয়েছিলেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদীর ওপরেই ছেড়ে দিতে চান। এনডিটিভি তাই মার্কো রুবিওর কলকাতা সফর প্রসঙ্গে তাদের রিপোর্টের শেষে লিখছে যে শুধু বাণিজ্য বা কূটনীতি নয়, এর পেছনে বড় ভূরাজনৈতিক বাস্তবতাও রয়েছে। চীন, পাকিস্তান ও রাশিয়াকে ঘিরে আন্তর্জাতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশও এখন আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।